18 এপ্রিল 1912 সালে আমেরিকার নিউ ইয়র্ক শহরে লাগভাগ 40,000 মানুষ কারোর জন্য অধৈর্যভাবে অপেক্ষা করতেছিল। এটা সেই রাত ছিল যেটা নিউ ইয়র্ক শহরে কষ্টের তুফান বয়ে আনছিল। 3 দিন ধরে ওরা একটি জাহাজের অপেক্ষা করতেছিল যার নাম ছিল কার্পেটিয়া। এই জাহাজের সাথে করে এমন একটি দর্দনাক কাহিনী নিয়ে আসছিল যেটা শুনে আজও মানুষের মন কেঁপে ওঠে। এটা এমন জাহাজ ছিল যাকে আনসিঙ্কেবল বলা হয়েছিল, অর্থাৎ এটা কখনো ডুবতে পারে না, যার নাম ছিল আরএমএস টাইটানিক, যেটাই শতাধিক মানুষকে সমুদ্রে ডুবিয়ে মারছিল। 10 এপ্রিল 1912 টাইটানিক প্রথম যাত্রা হিসেবে ব্রিটেনের সাউথহ্যাম্পটন থেকে নিউ ইয়র্কে যাত্রা আরম্ভ করে। আর যেখান থেকে টাইটানিক যাত্রা আরম্ভ করেছিল সেখানে মানুষের অনেক ভিড় ছিল। আনুমানিক 1 লাখেরও বেশি মানুষ এসেছিল টাইটানিকের বিশালতার সৌন্দর্য দেখার জন্য। আর এত মানুষের ভিড় হওয়াটাও স্বাভাবিক ছিল, কারণ টাইটানিক অনেক শানদার ছিল। এই জাহাজ বাইরে থেকে যেমন দেখা গিয়েছিল ভিতরে তার থেকেও বেশি শানদার ছিল। টাইটানিক অনেক লাক্সারি জাহাজ ছিল, যেখানে 2টি বড় গ্র্যান্ড স্টিয়ার্স, হিটেড সুইমিং পুল, জিম, 4টি রেস্টুরেন্ট, লাইব্রেরি, তুর্কিশ বাথ আর বার্বার শপের মতো সুবিধা ছিল। এটাই এমন ছিল যেন একটা চলতা ফিরতা হোটেল যেখানে সব সুবিধাই অ্যাভেলেবল ছিল। আর সৌন্দর্য নয়, বরঞ্চ এর সেফটি এটাকে খাস বানিয়েছিল। আর সেই সময়ে টাইটানিকে দুনিয়ার সবথেকে মজবুত আর সুরক্ষিত জাহাজ মানা গিয়েছিল। আর টাইটানিকের ডিজাইন এমনভাবে করা হয়েছিল যার জন্য একে আনসিঙ্কেবল বলা হয়েছিল, তার মানে এটা কখনো ডুববে না। আর বাস্তবেও টাইটানিক এমন জাহাজ ছিল যেটা ডুবার সম্ভব ছিল না, কারণ এটাকে এইভাবে বানানো হয়েছিল। এটাকে বানানোর ক্ষেত্রে ডবল বটম হল ব্যবহার করা হয়েছিল। হল জাহাজের বাহিরের আবরণকে বলা হয়, যেটা জাহাজকে মজবুত করে তোলে। ডবল বটম হল থাকার জন্য যদি কিবা সংঘর্ষই জাহাজের একটি হল ভেঙেও যায় তাহলে দ্বিতীয় হলটি জাহাজকে সুরক্ষিত রাখবে। এর বাইরেও আরেকটি সেফটি ফিচারে জাহাজকে আরও সুরক্ষিত বানিয়েছিল। টাইটানিককে 16টি ওয়াটারটাইট কম্পার্টমেন্টে ডিভাইড করা ছিল। জাহাজের এই নিচের অংশ যেটা পানির মধ্যে থাকে, আর যদি কিবা কারণে এর মধ্যে ফুটা হয়ে যায় তাহলে জাহাজের মধ্যে লাহে লাহে পানি ভরা আরম্ভ হয় আর লাহে লাহে জাহাজ পানিতে ডুবে যায়। কিন্তু টাইটানিকে 16টি বেলেগ বেলেগ ওয়াটারটাইট অ্যাপার্টমেন্টে ভাগ করা হয়েছিল। এর ফলে এটা ছিল যদি কোনো সংঘর্ষ লিকেজ হয় তাহলে সেই কম্পার্টমেন্টে পানি ভরবে, যেটা ক্ষতিগ্রস্ত হবে, আর বাকি কম্পার্টমেন্টগুলো সুরক্ষিত থাকবে। আর টাইটানিক এত বিশাল জাহাজ ছিল, যদি এর 16টা কম্পার্টমেন্টের থেকে 4টাতে পানি ভরে তাহলেও এই জাহাজ ডুববে না। আর এরকম হওয়াটা লাগভাগ অসম্ভব ছিল। আর এইসব কারণে এই জাহাজকে আনসিঙ্কেবল বলা হয়েছিল। এই জাহাজে তখনকার অনেক ধনী ধনী মানুষও ছিল, আর কিছু প্রবাসী ছিল যারা আমেরিকাতে গিয়ে নতুন জীবন আরম্ভ করবে। আর এই জাহাজের ক্যাপ্টেন ছিল এডওয়ার্ড জন স্মিথ। আর সূত্র মতে জানা যায় এটা তার শেষ সফর ছিল, এরপর সে রিটায়ার হয়ে যাবে। টাইটানিকে লাগভাগ 2240 জন যাত্রী আর ক্রু মেম্বার ছিল। সাধারণত সাউথহ্যাম্পটন থেকে নিউ ইয়র্ক যেতে 7 থেকে 8 দিন সময় লাগে, কিন্তু টাইটানিক সেই সময়ে সবচেয়ে স্পিড চলা জাহাজ ছিল। কিন্তু হোয়াইট স্টার লাইন কোম্পানি চেয়েছিল যাতে 6 দিনের মধ্যে নিউ ইয়র্ক পৌঁছে যায়। আর হোয়াইট স্টার লাইন কোম্পানি ক্যাপ্টেন স্মিথকে জাহাজকে ফুল স্পিডে চালানোর জন্য নির্দেশ দেয়। ক্যাপ্টেন স্মিথ এটা জানতো যে বছরের এই সময়ে আইসবার্গের সংখ্যা অনেক বেশি থাকে। সেই জন্যই ক্যাপ্টেন স্মিথ সিধা রাস্তায় না গিয়ে এমন একটি রাস্তা বেছে নেয় যেখানে আইসবার্গের ভয় অনেক কম ছিল। আর সেই সময় আইসবার্গের মতো সমস্যাগুলোকে দেখার জন্য উন্নত টেকনিক ছিল না। সেই জন্য জাহাজের একদম সামনে উঁচুর মধ্যে একটি ক্রুজ পয়েন্ট থাকতো, আর এখানে 1জন বা 2জন মানুষ দূরবীন নিয়ে বসে থাকতো, আর জাহাজের সামনে কোনো সংঘর্ষ বা অ্যাক্সিডেন্টের মতো বিপদ আছে নাকি সেটা দেখতো। আর জাহাজ চলাকালীন সবাই এক অপরকে ওয়্যারলেস রেডিওর দ্বারা বার্তা আদান প্রদান করত, আর এর দ্বারাই জানা যেত কোন জায়গায় কি বিপদ আসতে পারে। টাইটানিক যখন মাঝ রাস্তায় ছিল তখন করোনা নামের একটি জাহাজ থেকে আইসবার্গের প্রথম ওয়ার্নিং পেয়েছিল। আর টাইটানিকের সিনিয়র অফিসার জ্যাক্স ফিলিপসে এই ওয়্যারলেস রেডিওর সঞ্চালন করছিল, আর সে অন্যান্য জাহাজের সাথেও সম্পর্ক রাখছিল। 14 এপ্রিল দুপুর টাইমে টাইটানিকে আরেকটি আইসবার্গের ওয়ার্নিং পায়, আর এই বিষয়ে জ্যাক্স ফিলিপসে ক্যাপ্টেনকে জানানি দিয়েছিল। আর এই জাহাজের মালিক রোজ জোসেফও সামিল ছিল। আর ক্যাপ্টেনে আইসবার্গের ওয়ার্নিংয়ের বিষয়ে জোসেফ রোজকেও বলেছিল, কিন্তু ক্রুজে এসব বিষয়ে ধ্যান দিয়েছিল না। সে বলছিল সমুদ্রে আইসবার্গ থাকাটা সাধারণ ব্যাপার, আর এই জাহাজ অনেক মজবুত আর এটা কখনো ডুবতে পারে না। ক্রুজ এটা চেয়েছিল না যাতে এইসব কারণে জাহাজের গতি কম করে দেওয়া হোক। এরপর টাইটানিকে আইসবার্গের আরও 5টি ওয়ার্নিং পেয়েছিল, আর সর্বশেষ ওয়ার্নিং ক্যালিফোর্নিয়া জাহাজ থেকে এসেছিল। আর তখন রাত হয়ে গেছিল, আর দুর্ভাগ্যক্রমে সেই রাতে আসমানের চাঁদও ছিল না, যার জন্য সেই রাতটি অনেক আন্ধার ছিল। আর তখন টাইটানিক ফুল স্পিড 40 কিলোমিটার পার ঘন্টায় চলছিল।
রাত লাগভাগ 11:40 ক্রুজে থাকা ফ্রেডরিক ফ্রিকে সামনে একটি বরফের পাহাড় দেখতে পায়। আর সে দেরি না করে তৎক্ষণাৎ 3বার ঘন্টি বাজায় আর তুরন্ত ফোন করে অফিসারকে বলে যে সামনে একটি অনেক বড় আইসবার্গ আছে, তো জলদি করে জাহাজকে লেফট সাইডে ঘুরিয়ে দাও। আর ব্রিজে থাকা ফার্স্ট অফিসার উইলিয়ামে যখন এই কথা শুনে তখন সে তৎক্ষণাৎ জাহাজকে ফুল স্পিডে রিভার্স করে আর জাহাজকে পুরো স্পিডে বাইরে ঘোরানোর চেষ্টা করে। কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছিল আর জাহাজের স্পিড এত ছিল যে রিভার্স ইঞ্জিন চালু করলেও এত কম সময়ে এটাকে রোখানো অত সম্ভব ছিল না। আর টাইটানিকও এত বড় ছিল যে এটাকে অত সহজে ঘোরানো সম্ভব ছিল না। ওরা জাহাজকে অনেকটাই ঘুরিয়ে ফেলছিল, কিন্তু রাতের 11:40 টাইটানিকের সামনে ডান সাইডের অংশটি আইসবার্গে অল্প লেগে যায়। আর এই সংঘর্ষ এত জোরে ছিল যে জাহাজের সব মানুষই কেঁপে উঠছিল। আর দুর্ভাগ্যক্রমে টাইটানিকের ডবল বটম হল কোনো কামে লাগছিল না, কেননা আইসবার্গের সাথে যে সংঘর্ষটি হয়েছিল সেটা সাইডে হয়েছিল। আর যখন নিরীক্ষণ করে তখন দেখতে পায় যে জাহাজের 6টি কম্পার্টমেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে আর এগুলোর মধ্যে অনেক স্পিডে পানি ভরতেছিল। আর এটা দেখে ক্যাপ্টেন স্মিথ একদম হয়রান হয়ে গিয়েছিল। 6 কম্পার্টমেন্টে পানি ভরা, তার মানে যে জাহাজকে আনসিনকেবল বলা হয়েছিল সেই জাহাজ এখন ডুবে যাওয়াটা নিশ্চিত হয়ে গিয়েছিল। সংঘর্ষের 20 মিনিট পর রাতের 12টা বাজায় টাইটানিক থেকে ক্যাপ্টেনের নির্দেশে অনেকগুলো ডিসপ্যাচ সিগন্যাল পাঠানো হয়েছিল, কিন্তু দুর্ভাগ্যক্রমে সেই রাত্রে ডিসপ্যাচ সিগন্যাল ধরার মতো আশপাশ কোনো জাহাজ ছিল না। আর তখন 6 কম্পার্টমেন্ট পানিরে ভরে যাওয়ার পরও এয়ার ট্যাঙ্কের উপরে দিয়ে পানি বয়ে গিয়েছিল। আর পরিস্থিতি এমন দেখে ক্যাপ্টেনের লাইফবোটকে সমুদ্রতে নামানোর নির্দেশ দেয়। আর দুর্ভাগ্যক্রমে টাইটানিকে মাত্র 20টি লাইফবোটই ছিল আর একটি লাইফবোটে 65 জন মানুষ বসার ক্ষমতা ছিল। আর এই লাইফবোটে মাত্র 1300 মানুষকে বাঁচাতে পারবে, কিন্তু জাহাজে 2000-এরও বেশি মানুষ ছিল। কিন্তু হুড়াহুড়ি করে বোটগুলোতে মাত্র 27-28 জন মানুষকে বসানো হয়েছিল। আর তখন পর্যন্ত লাগাতার জ্যাক ফিলিপসের ডিস্ট্রেস সিগন্যাল পাঠাতেছিল। আর সৌভাগ্যক্রমে ওদের পাশে থাকা একটি জাহাজ কার্পেথিয়া সিগন্যাল পেয়ে যায়। আর আনুমানিক রাত 12টা বাজায় কার্পেথিয়া জাহাজ থেকে সন্দেশ আসে যে ওরা ওদেরকে বাঁচানোর জন্য আসছে, কিন্তু তখনও কার্পেথিয়া জাহাজ ওদের থেকে লাগভাগ 107 কিলোমিটার দূরে ছিল। আর পুরো স্পিডে আসলেও টাইটানিক অবধি আসতে সেই জাহাজের লাগভাগ 4 ঘন্টা সময় লাগবে, কিন্তু টাইটানিক এত সময় সার্ভাইভ করাটা সম্ভব ছিল না। আর লাহে লাহে সামনের দিকে পানি ভরতে ভরতে জাহাজ সামনের দিকে ডুবতে লাগে। আর যখনই জাহাজ সামনের দিকে ডুবতেছিল তখন জাহাজে হইচই লেগে গিয়েছিল। আর যখন সবাই জানতে পারছিল যে টাইটানিক ডুবে যাবে তখন লাইফবোটে জায়গা পাওয়ার জন্য সবার মধ্যে হইচই লেগে গিয়েছিল। আর 1:50 যখন লাস্ট লাইফবোট নামিয়েছিল তখনও জাহাজে 1500-এরও বেশি মানুষ ছিল। চারপাশে ভয়ের আতঙ্ক ছিল, যারা সাঁতার কাটতে জানছিল তারা পানিতে ঝাঁপিয়ে পড়ছিল। আর তখন সাগরের পানি অনেক ঠান্ডা ছিল, -2 ডিগ্রি ছিল। আর এই ঠান্ডায় মানুষ 15 থেকে 20 মিনিটের উপরে বেঁচে থাকা সম্ভব ছিল না। আর যখন সামনের ভাগ পুরোপুরি পানির ভিতরে চলে গিয়েছিল তখন প্রেসারের জন্য টাইটানিক মাঝ বরাবর 2 টুকরা হয়ে গিয়েছিল। আর অবশেষে রাতের 2:20 আরএমএস টাইটানিক আটলান্টিক মহাসাগরে পুরোপুরি ডুবে গিয়েছিল। আর আনসিনকেবল জাহাজ, যেটা কখনো ডুববে না, সেই জাহাজ সাগরের গভীরে চলে যায়। আর জাহাজে থাকা 1500-এরও বেশি মানুষ কিছু জাহাজের সাথে ডুবে যায়, আর বাকি থাকা মানুষ এত ঠান্ডায় ফ্রিজ হয়ে মৃত্যুবরণ করে। আর টাইটানিক ডুবে যাওয়ার 2 ঘন্টা পর কার্পেথিয়া জাহাজ বেঁচে থাকা মানুষকে উদ্ধার করার জন্য আসে, কিন্তু মাত্র 706 জন মানুষে এই ভয়ঙ্কর দুর্ঘটনা থেকে বেঁচেছিল। আর 3 দিন পর 18 এপ্রিল 1912 রাত 9:30 বাজায় কার্পেথিয়া জাহাজ নিউ ইয়র্কে গিয়ে পৌঁছায়, সেখানে 40,000 মানুষ ভারী বৃষ্টিতে ওদের জন্য অপেক্ষা করতেছিল। যখন এই ঘটনার সবকিছু তদন্ত করা হয়েছিল তখন একটি আচরিত তথ্য সামনে এসেছিল। যখন টাইটানিক ডুবেছিল তখন সব মানুষকে বাঁচানো সম্ভব ছিল, কেননা টাইটানিকের 37 কিলোমিটার দূরে আরেকটি জাহাজ ছিল, যেটা সময় মতো এসে সবাইকে সহায় করতে পারত। এটা ক্যালিফোর্নিয়ার জাহাজ ছিল, যেটা টাইটানিককে শেষবারের মতো আইসবার্গের ওয়ার্নিং দিয়েছিল। কিন্তু কি হয়েছিল, ক্যালিফোর্নিয়ার জাহাজ টাইটানিকের মানুষকে বাঁচাতে আসছিল না। আর ওরা আসমানে ছাড়া ফ্লেয়ারও দেখতে পাইছিল, কেননা ওরা রাত্রে জাহাজকে আগে নিয়ে যাওয়ার জন্য রিস্ক নিয়েছিল না। আর রাত্রে ওরা ওয়্যারলেস রেডিওকে বন্ধ রাখছিল, যার জন্য টাইটানিকের কোনো ডিস্ট্রেস সিগন্যাল রিসিভ হয়েছিল না। আর যখন ক্যালিফোর্নিয়ার ক্রু মেম্বার টাইটানিক থেকে সারা রকেট আর ফ্লেয়ার দেখছিল তখন ওদের ক্যাপ্টেন স্ট্যানলি লর্ডকে এর জানানি দিয়েছিল। আর ক্যালিফোর্নিয়ার জাহাজে মোর্স ল্যাম্প দিয়া টাইটানিককে সংকেতও দিয়েছিল। আর ওইদিকে টাইটানিকে এত আফরাতাফরি ছিল যে এই সিগন্যালকে কেউ দেখতেই পারছিল না। আর যদি ক্যালিফোর্নিয়া জাহাজে রেডিও অন থাকতো তাহলে এই দুর্ঘটনায় এতগুলো মানুষের হয়তো মৃত্যু হতো না। আর অনেক বছর জুড়ে টাইটানিককে আটলান্টিক মহাসাগরে খোঁজা হয়েছিল,
আর লাগভাগ 70 বছরেও টাইটানিককে কেউ খুঁজে বের করতে পারছিল না। অবশেষে 1 সেপ্টেম্বর 1985 সালে আমেরিকান ওশেন স্পেশালিস্ট রবার্ট বেলার্ড প্রথমবারের ভাবে টাইটানিকের অবশিষ্টকে খুঁজে বের করেছিল। আর তখন থেকে এখন পর্যন্ত এই জাহাজে অনেক রিসার্চ করা হয়েছিল। আর অবশেষে টাইটানিক জাহাজ যেটা আনসিঙ্কেবল ছিল সেই জাহাজ ডুবে যাওয়ার রহস্য ফাদিল হয়। টাইটানিক সমুদ্রেতে 2 ভাগ হয়ে পড়িয়াছিল। জাহাজের সামনের ভাগটি ভালো কন্ডিশনে ছিল আর পিছনের ভাগটি অনেক চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিল। আর পিছনের ভাগটি সামনের ভাগ থেকে 2000 ফুট দূরে ছিল। আর পরীক্ষা নিরীক্ষা করার পর এটা দেখা যায় যে টাইটানিককে মজবুত করার জন্য সাইডে যে রিবিটগুলো ইউজ করা হয়েছিল সেগুলো স্টিলের পরিবর্তে কাস্ট আয়রন ব্যবহার করা হয়েছিল। আর এখানে জাহাজ কোম্পানি কস্ট বাঁচানোর জন্য এসব ইউজ করেছিল। আর কাস্ট আয়রন স্টিল থেকে নরম হয়, আর সেই জন্য আইসবার্গ টাইটানিকের যে জায়গায় খুন্দা খেয়েছিল সেই জায়গার রিবেট প্রেশার পাওয়ার জন্য খুলে গিয়েছিল। আর একলগে লেগে থাকা প্লেটগুলো নিজের জায়গা থেকে সরে গিয়েছিল, যার জন্য পানি ভিতরে আসার রাস্তা পেয়ে গিয়েছিল। এর বাইরেও টাইটানিকের বেস অর্থাৎ নিচের ভাগে আগুন লেগেছিল। আর এই আগুন সমুদ্রতে যাত্রা করার আগেই লেগেছিল। আর এটার প্রমাণ পাওয়া যায় টাইটানিক যাত্রা করার আগেই উঠানো ফটো থেকে। আর এই আগুন লাগার জন্য সেই সাইডটি অনেক কমজোর হয়ে গিয়েছিল। আর দুর্ভাগ্যক্রমে আইসবার্গ সেই জায়গাটিতেই খুন্দা খেয়েছিল। আর এই দুটি কারণে জাহাজ অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছিল আর ভিতরে পানি ভরে গিয়েছিল। আর এই আনসিঙ্কেবল জাহাজ তার প্রথম যাত্রাতেই ডুবে গিয়েছিল। তো গাইস, ভিডিওটি দেখে ভালো লাগলে, ইনফরমেটিভ মনে হলে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।